গ্রিক কর্মকর্তা ইরফানকে হত্যার পর আবারও আলোচনায় ব্যাংক গ্রাহকের নিরাপত্তা। বিনামূল্যে পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও আস্থা নেই সাধারণ মানুষের। রাজধানীতে প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। ঐতিহ্যের নামে হাসপাতালের পুরনো ভবন রাখা যাবে না, বললেন প্রধানমন্ত্রী। নিশ্চিত করা হবে আধুনিক চিকিৎসা। আগামীতে পেট্রোল, অকটেন আমদানি করা হবে না, উৎপাদন করা হবে দেশেই, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। অনুমোদনহীন তেল বিক্রি ঠেকাতে বৃহস্পতিবার থেকে অভিযান। রাজধানী সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যক্তিগত বিরোধে খুন ধারণা পুলিশের এবং দলীয় প্রতীকের মীমাংসা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ইনু শিরিন ও বাদল আম্বিয়ারা। দুপক্ষেরই দাবি তারাই আসল জাসদ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন। ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে প্রায় দুর্বৃত্তের কবলে পড়েন গ্রাহকরা। এর সবশেষ শিকার গ্রিক গ্যালারির কর্মকর্তা ইরফান। ব্যাংকের গ্রাহকদের নিরাপত্তার জন্য বিনামূল্যে পুলিশের মানি এসকর্ট সেবা থাকলেও অজ্ঞতার আস্থাহীনতার কারণে সে পথে যাচ্ছেন না কেউ কেউ। অপরাধ বিজ্ঞানীরা বলছেন এই সেবাটি কার্যকর করার ক্ষেত্রে পুলিশের আরও মনোযোগী হওয়া উচিত। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানীর যে কোনো ব্যাংকের ভেতরে ঢুকলেই চোখে পড়বে এ ধরনের বিজ্ঞপ্তি, যাতে ওই এলাকার জন্য প্রযোজ্য থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর দিয়ে টাকা নিরাপদে গন্তব্যে নিয়ে যেতে পুলিশের মানি এসকর্ট সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানালেন, বড় লেনদেনের সময় মৌখিকভাবেও তারা গ্রাহকদের উদ্বুদ্ধ করে থাকেন, কিন্তু এ প্রস্তাবে গ্রাহকদের তেমন আগ্রহ দেখা যায় না। চেষ্টা করি গ্রাহকদের কাছে এই বার্তাটা পৌঁছাতে যে যদি তারা ঝুঁকিপূর্ণ মনে করে এই টাকাটা স্থানান্তরের ক্ষেত্রে তারা পুলিশের সাহায্য নিতে পারে। তবে গ্রাহকরা এই সাহায্যটা নেবেন কি নেবেন না, মানে মানি এসকর্টটা নেবেন কি নেবেন না, এটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এই বিষয়ে তাদেরকে আমরা ইনসিস্ট করতে পারি না। বছর দেড়েক আগে অন্তত 3 বার ব্যাংকের গ্রাহক দুর্বৃত্তদের কবলে পড়ার পর থেকে ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি শাখার সামনে নিয়মিত দায়িত্ব পালন করছে পুলিশ। এরই মধ্যে এ শাখা থেকে গত শনিবার 3,08,000 টাকা তুলে বের হওয়ার পর গ্রিক কর্মকর্তা ইরফানুল ইসলাম অপহৃত ও খুন হন। পুলিশ বলছে এত কিছুর পরও 1.5 বছরে একজনও মানি এসকর্ট সেবা নিতে আসেননি। এই যাবৎ আমাদের কাছে কোনো গ্রাহক কেউ আইসা পুলিশে হেল্প চায় না, এই যে আমাদের একটু বাসায় নিয়ে এসকর্ট দিয়ে আসেন বা আমরা টাকা নিয়ে যাচ্ছি, আমাদের একটু কেয়ার করেন। যান ও মালের ঝুঁকি সত্ত্বেও বিনামূল্যের এই পুলিশি সেবা নিতে কেন এত অনাগ্রহ? এমন প্রশ্নের উত্তরে কেউ বললেন এ সেবা সম্পর্কে অজ্ঞতার কথা, আবার কেউ জানালেন পুলিশেই নেই তাদের আস্থা। ব্যাংক থেকে যদি এরকম কিছু বলে যে আপনি 50,000-এর বেশি ক্যারি করতে চাইলে পুলিশ অবশ্যই আপনাকে নিতে হবে বা পুলিশ আমাদের হেল্প করবে, এরকমটা তো কখনোই কোনো ব্যাংকে আমি দেখিনি। পুলিশের প্রতি তো মানুষের এমনি একটু সব বিষয়েই আস্থাটা কম, যার ফলে এটা নিয়ে যে বকশিস চায় কিনা বা অন্য কোনো সমস্যায় পড়ে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মনে করেন, মানি এসকর্ট সেবা কার্যকর করতে পুলিশের উচিত আরো মনোযোগী হওয়া। নাগরিকদের সিকিউরিটি করার জন্য আপনি একটা জিনিস করলেন, সেটাকে আপনি যখন লুক আপটা না করছেন, সেটাকে সিরিয়াসলি না নিচ্ছেন, ঐতিহাসিকভাবে আমরা পুলিশের রোলটা জানি, সো মানুষের ন্যাচারালি মানুষ পুলিশের কাছে যাবে কেন? তিনি এও মনে করেন নিরাপত্তার প্রশ্নে নাগরিকদেরও আরো সক্রিয় ও সচেতন হওয়া প্রয়োজন। আন্তরিকতা যদি না হয় তাহলে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে পোড়া রোগীদের জন্য প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সরকারগুলো কখনোই জনগণের মৌলিক চাহিদাগুলোকে গুরুত্ব দেয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ পুড়িয়ে মেরে কখনো জনসমর্থন পাওয়া যায় না। প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে হাসপাতালের পুরনো ভবন ভেঙে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার ঘোষণা দেন। আগুনে পোড়ার যন্ত্রণা যে কতটা ভয়াবহ দগ্ধ মানুষ ছাড়া তা বোঝার উপায় নেই। কয়েক বছর আগে ঢাকা মেডিকেলের অদূরে নিমতলিতে আগুনে শতাধিক মানুষের মৃত্যু হয়, আহত হন আরো কয়েকশো। গত কয়েক বছরে বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে আগুন হামলায়ও মৃত্যু হয় শতাধিক। কয়েকশো মানুষ এখনো ভোগ করছেন পুড়ে যাওয়ার নরক যন্ত্রণা। তাই বড় কোনো আগুন দুর্বিপাকে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে এবং দক্ষ চিকিৎসক এবং চিকিৎসা সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয় দেশে পূর্ণাঙ্গ বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠার। ঢাকা মেডিকেল কলেজের পাশে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জামাতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সহিংসতা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, জনগণের সাথে, জনগণের জন্য। এই জনগণকে পুড়িয়ে মারার জন্য তো রাজনীতি না। শুধুমাত্র কি সরকার উৎখাত করবে তারপর ক্ষমতায় যাবে, এই লোভে মানুষ পুড়িয়ে মারা। আর মানুষ পুড়িয়ে মেরে এরা কি করে আশা করতে পারে যে জনগণ তাদেরকে সমর্থন দেবে? আমাদের বার্ন ইউনিট, সেখানে আমি দেখেছি এখানকার ডাক্তার, নার্স যারা কর্মরত ছিলেন, তাদের এই অমানসিক পরিশ্রম, কত মানুষের জীবন তারা ফিরিয়ে দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, মানুষের কল্যাণে যে কোনো পদক্ষেপ নিতেই তিনি প্রস্তুত। কিছু করতে গেলেই এক গ্রুপ আছে লাফ দিয়ে পড়ে, হেরিটেজ রক্ষা। জীবন বড় না হেরিটেজ বড়? হেরিটেজ রক্ষা করা যাবে। 100 বছরের পুরনো বিল্ডিং ধসে যদি কেউ মারা যায়, সে দায়িত্বটা কে নেবে? তখন তো ওই হেরিটেজ আলারা নেবে না, তখন তো দোষ হবে সরকারের। জানি যেটা আমি বললাম হয়তো এটা এখনই শুনবেন, টকশো শুরু হয়ে গেল, লেখালেখি শুরু হয়ে গেল। এটা হবে, পত্রিকা লিখতে পারে, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা আমি করবই। ওই লেখালেখি করে বেশি কিছু করা যাবে না। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিকে সারা দেশের অগ্নিদগ্ধদের চিকিৎসার ক্ষেত্রে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়া হয় অনুষ্ঠানে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমিয়ে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আমদানি নির্ভরতা কমিয়ে ভবিষ্যতে পেট্রোল ও অকটেন দেশেই উৎপাদন করা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে তেলের দরপতনের কারণে দেশের বাজারেও সব ধরনের তেলের দাম কমানোর দাবি ওঠে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ভর্তুকির লোকসান থেকে বাঁচাতে সরকার তেলের দাম অপরিবর্তিত রাখে। অবশেষে সে অবস্থান থেকে সরে এসে প্রথমে ফার্নেস অয়েল এবং পরবর্তীতে ডিজেল ও পেট্রোলের দামও 3 ধাপে কমানোর ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এছাড়া আগামীতে পেট্রোল ও অকটেন আমদানি না করে দেশেই উৎপাদন করার কথা জানান তিনি। 2 থেকে 3 ধাপে আমরা তেলটাকে সমন্বয় করব। প্রথম ধাপে আমরা কমাতে যাচ্ছি, 6 টাকাও আছে বা 4 টাকাও থাকবে, আবার 10 টাকাও থাকবে। তেলের উপর ডিপেন্ড করছে যে পরিমাণ গ্যাস উঠছে, সেই গ্যাসের থেকে যে কনডেনসেট আমরা পাচ্ছি সেটা আমরা রিফাইন করে নিজেদের অকটেন, নিজেদের পেট্রোল নিজেরাই উৎপন্ন করতে পারছি আমরা। এমন সিদ্ধান্তের পর যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও যানবাহনের ভাড়া কমানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। ট্রান্সপোর্টগুলো এবং ভেসেলে, অর্থাৎ গুডস ক্যারিং এ বাংলাদেশের নৌ পরিবহনের জায়গাও ভাড়া কমার একটা সম্ভাবনা থাকবে। এদিকে ভেজাল ও অনুমোদনহীন তেল বিক্রি ঠেকাতে বৃহস্পতিবার থেকে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এক্ষেত্রে দায়ী পেট্রোল পাম্প মালিকদের লাইসেন্স বাতিল করা হবে। 1200 পেট্রোল পাম্পের মধ্যে কোন কোন পেট্রোল পাম্প ভেজাল তেল ব্যবহার করছে, আমরা ধীরে ধীরে তাদের লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব। এখন আর জরিমানা না, আমরা সরাসরি লাইসেন্স ক্যান্সেলের দিকে যাব। আগামী 6 মাসের মধ্যে রাজধানীর আবাসিক এলাকায় অবৈধ ও অনুমোদনহীন বাণিজ্যিক ভবনের গ্যাস ও বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। নারায়ণগঞ্জে আলোচিত 5 খুন মামলায় ভাগ্নে মাহফুজকে একমাত্র আসামি করে চার্জশিট। 80 দিন পর দাখিল করল তদন্ত কমিটি। দুপক্ষের শুনানি শেষ হলেও এখনো জাসদের প্রতি কোন পক্ষ পাচ্ছে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। এ ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দিনভর 2 দফা শুনানিতে বুধবার সকালে হাসানুল হক ইনুর নেতৃত্বের এক পক্ষ ও বিকেলে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আরেক পক্ষ শুনানিতে অংশ নেয়। পরে দুপক্ষই নিজেদের প্রকৃত জাসদ দাবি করে ন্যায় বিচার আশা করেন। গত 12 মার্চ থেকেই প্রকাশ্যে আসে জাসদের দ্বন্দ্ব। দলের কাউন্সিলে এক অংশ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। অন্য পক্ষ সভাপতি নুরুল আলম আম্বিয়া ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। আর দলীয়ভাবে চলতি ইউপি নির্বাচনে দলটির এই বিভেদ প্রার্থী মনোনয়ন নিয়ে জটিলতার জন্ম দেয়। দুই পক্ষেই তাদের মনোনীত প্রার্থীর জন্য মশাল প্রতীক দাবি করলে সংকট নিরসনে এগিয়ে আসে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল 11টায় হাসানুল হক ইনুর নেতৃত্বের অংশ শুনানিতে উপস্থিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইনু আশাবাদ জানান, জাসদের মূল দল হিসেবে তারাই পাচ্ছেন মশাল প্রতীক। আমাদের কাউন্সিল সংক্রান্ত যাবতীয় কাগজপত্র গতকালকে আমরা হস্তান্তর করেছি। আজকে তারা সেই কাগজপত্রের উপরে
কিছু প্রশ্ন উত্তর করেছে। কমিশনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আমাদের, তারা সুবিবেচনা করবেন। আর বেলা 3টা নাগাদ শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে আরেক পক্ষ শুনানিতে অংশ নেয়। পরে তারাও কথা বলেন একই সুরে। জাসদের এই প্রশ্নটির প্রপার রিজলভ করা, এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে এবং আমরা প্রত্যাশা করি নির্বাচন কমিশন যথাযথ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এদিকে শুনানির সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে সিইসি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো কিছু সময় দরকার। আমরা এগুলো পর্যালোচনা করব, আরো কাগজপত্র দরকার লাগলে আমরা চাইবো, বলে দিয়েছি ওনাদেরকে, তারপরে সিদ্ধান্ত দেওয়া। তৃতীয় দফার তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ বৃহস্পতিবার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9টার দিকে সূত্রাপুরের লক্ষ্মীবাজারে একরাপুর মোড়ে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের LLM ইভিনিং কোর্সের শিক্ষার্থী নাজিম বাসায় ফিরছিলেন। এ সময় 5 থেকে 6 জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আসলে এটা টার্গেট কিলিং, একেবারে টার্গেট কিলিং, এবং অনেক সুপরিকল্পিত মনে হয়েছে। তাকে কন্টিনিউয়াসলি ফলো করা হয়েছে, কোন পথ দিয়ে যাতায়াত করে, এবং যে জায়গাটাতে কিল করা হয়েছে সেই জায়গাটা, সময়টা সুইটেবল হিসেবে তারা ধারণা করেই সেই জায়গাটাতে অ্যাটাকটা করেছে। তাতে করে হঠাৎ করে ঘটনা জন্ম হয়েছে এমনটি না, এটা অনেক পূর্বে থেকেই প্ল্যান করা হয়েছে। সামনে পহেলা বৈশাখ, এই উৎসবকে ঘিরে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে প্রচারণার পরও বরিশালে ইলিশের পাইকারি বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছের দাম। বড় ইলিশের মন এখনই 1,70,000 টাকা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের রিপোর্ট। ইলিশের সঙ্গে বাংলা নববর্ষের কোনো যোগসূত্র না থাকলেও সংস্কৃতির ধোঁয়া তুলে শহরের মানুষ অনেকটা ঘটা করে পান্তার সাথে ইলিশ খাওয়ার রেওয়াজ গড়ে তুলেছে। একদিকে চলছে ইলিশের পোনা বেড়ে ওঠার জন্য জাটকা সংরক্ষণ, অন্যদিকে পহেলা বৈশাখে ইলিশ খেতে নিরুৎসাহিত করতে চলছে প্রচারণাও। কিন্তু নববর্ষকে ঘিরে ইলিশের চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ, আর চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় হু হু করে বাড়ছে ইলিশের দাম। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ। এখন ছোট মাছ, যে মাছটা আমরা আগে 200 বা 250 টাকা কিনতাম, সেই মাছটা আমরা 400 টাকা করে কিনছি। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম অত্যাধিক বেড়ে গেছে, যা ক্রেতাদের হাতের নাগালের বাইরে। ইলিশের পাইকারি বিক্রেতারা বলছেন 30 চৈত্র পর্যন্ত ইলিশের দাম বাড়া অব্যাহত থাকবে। জাটকা রক্ষার অভিযান চলছে, এই অবস্থা চাহিদার চেয়ে সরবরাহ অনেক কম হয়, প্রতিদিনই বাড়ছে মাছের দাম। 30 চৈত্র পর্যন্ত এই দাম বাড়া অব্যাহত থাকবে। তবে দেশের স্বার্থে এবং ইলিশ রক্ষায় পহেলা বৈশাখ ইলিশ খাওয়ার রেওয়াজ বন্ধ করার পরামর্শ সুধীজনদের। এদিন একসাথে সবাই মিলে ইলিশ খেলে ইলিশের উপর বাড়তি চাপ পড়বে। এছাড়া এদিন ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির কোনো অঙ্গ নয়, তাই ইলিশ রক্ষার স্বার্থে এদিন ইলিশ না খাওয়াই ভালো। বরিশালের ইলিশের পাইকারি বাজারে 1.5 কেজি পর্যন্ত ইলিশের প্রতিমনের দাম 1,70,000 টাকা। 1 কেজি 200 গ্রাম ইলিশের মন 1,30,000 টাকা ও 1 কেজি ইলিশের মন 1,15,000 টাকা। স্বাভাবিক সময়ের চেয়ে এখন ইলিশের দাম দ্বিগুণের বেশি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। পহেলা বৈশাখে জনগণকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে মুখোশ বহন নয়, পরিধান নিরুৎসাহিত করেছেন তারা। 5টার ভিতরে আমরা বলেছি সকল ধরনের অনুষ্ঠান শেষ করে এই সময় আসলে এই দুটো আবদ্ধ স্থল অর্থাৎ রমনা পার্ক এবং সরোয়ার্দী উদ্যান থেকে সকলে বেরিয়ে যাবে। শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়, এটা উদ্যোক্তা এবং এটা সবকিছুই করে মূলত চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। তাদের সাথে আমাদের বৈঠক হয়েছে, তারা বলেছেন যে তারা ওইখানে কাউকে মুখোশ পরে অ্যালাউ করে না, বড় বড় মুখোশ বানিয়ে সেগুলো হাতে রাখেন। তো এবারও তারা সেটাই করবেন। বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নতুন প্রযুক্তি ও কৌশলের সঙ্গে তাল মিলিয়ে বিমান বাহিনীকে প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানের হতে হবে। বুধবার দুপুরে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ কথা বলেন। তিনি বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভূমিকা রাখছে, যা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
ফোর্সেস গোল 2030 অর্জনের লক্ষ্যে বিমান বাহিনীকে আরো দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান রাষ্ট্রপতি। আধুনিক সরঞ্জাম ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে এ বাহিনীকে আরো শক্তিশালী করতে সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাই বিমান বাহিনী বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নতুন নতুন কৌশল নেওয়া হচ্ছে। তাই বিমান বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে বিশ্বের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি গবেষণায়ও মনোযোগী হতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের বিনিময়ে সংগৃহীত বিমান, রাডার, যুদ্ধোপকরণের কার্যকর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ আপনাদের হতে হবে অধিকতর যত্নবান। মনে রাখবেন, পেশাগত দক্ষতা ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। প্রবাসী সময় আরো থাকছে। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী টাইগার কোচ হাতুরু সিংহে। জুনে মেয়াদ শেষ হলেও আবারও চুক্তি করবে বোর্ড, জানালেন আকরাম খান। নারায়ণগঞ্জে আলোচিত 5 খুনের ঘটনায় গ্রেপ্তার ভাগ্নে মাহফুজকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম ফারুকের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের। পরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদুদ্দিন এ তথ্য জানান। চলতি বছরের 15 জানুয়ারি রাতে শহরের 1 নম্বর বাবুরাইল এলাকায় আসামি মাহফুজ অনৈতিক সম্পর্কের জের ধরে মামি লামিয়া, তার ভাই মোশাররফ, দেবরের স্ত্রী তাসলিমার মেয়ে সুমাইয়া এবং লামিয়ার শিশু সন্তান শান্তাকে হত্যা করে। এই ঘটনায় লামিয়ার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে মাহফুজকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পরে 18 জানুয়ারি পুলিশ মাহফুজকে গ্রেপ্তার করলে 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। নির্মম এই মামলাটি যেহেতু অত্যন্ত নৃশংস এবং এ ধরনের চাঞ্চল্যকর, মামলাটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে আমাদের ডিবির তদন্ত করেছেন এবং আমরা চেষ্টা করেছি যে প্রতিটি এভিডেন্স এবং যে সাক্ষী তাদের যে এগুলোর ব্যাপারে যেন আমরা কোয়ালিটি মেনটেন করি। ফিলিপিন্সে পাচার হওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ অবশ্যই উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির চেয়ারম্যান। তবে পুরো প্রক্রিয়াটির জন্য দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে আরও সময় দিতে হবে বলেও জানান তিনি। এরপর আদালতের রায় অনুযায়ী উদ্ধারকৃত অর্থ যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। বাংলাদেশের রিজার্ভ পাচারের ঘটনায় এখনো পর্যন্ত 4 দফায় শুনানি হয়েছে ফিলিপিন্সে। আর পাচার হওয়া 8 কোটি 10 লাখ ডলারের মধ্যে চীনা ব্যবসায়ী কিম অং এর কাছ থেকে উদ্ধার হয়েছে মাত্র 55 লাখ ডলার। এছাড়াও আগামী 30 দিনের মধ্যে আরো 98 লাখ ডলার ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছেন এই ক্যাসিনো ব্যবসায়ী। আর ব্লুমবেরি রিসোর্ট থেকে জব্দ হয়েছে মাত্র 23,25,000 ডলার। এদিকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলিমের কাছে আরো 1 কোটি 70 লাখ ডলার রয়েছে বলে দাবি করেছেন কিম। কিন্তু চতুর্থ দফা শুনানি সে কথা পুরোপুরি অস্বীকার করেছে ফিল্ডেম কর্তৃপক্ষ। অর্থাৎ বাকি 6 কোটি 57 লাখ ডলারের কোনো হদিস নেই। এর মধ্যে প্রায় 2 কোটি 66 লাখ ডলার ব্লুমবেরি রিসোর্টে জুয়া খেলার মাধ্যমে পাচার হয়ে গেছে বলেও সিনেট শুনানিতে এমন তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের যে অংশ ফিলিপিন্স সরকার উদ্ধার করেছে তা বাংলাদেশ সরকারকে ফেরত দিতে হলে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকেও অর্থ উদ্ধারের বিষয়ে একটি বাজেয়াপ্তকরণ মামলা করতে হবে বলেও জানিয়েছেন সিনেটর এবং ব্লু রিবন কমিটির চেয়ারম্যান তেওফিস্তো গুইঙ্গোনা। এদিকে অর্থ কেলেঙ্কারির সাথে আরসিবিসির প্রেসিডেন্ট লরেন্সো তান জড়িত মায়াদি গুইতোর এমন অভিযোগকে অস্বীকার করেছেন তিনি। অন্যদিকে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন অর্থ উদ্ধারের সব কার্যক্রম খুব ধীরগতিতে এগোচ্ছে। রিজার্ভের অর্থ চুরির বিষয়ে ফিলিপিন্স সিনেটের আগামী শুনানি অনুষ্ঠিত হবে 12 এপ্রিল। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। রিজার্ভে চুরি যাওয়া অর্থের বিষয়ে বোর্ড সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বুধবার সন্ধ্যায় 3 ঘণ্টা ব্যাপী বোর্ড সভা শেষে তিনি কথা বলেন। এ সময় শুভঙ্কর সাহা জানান অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে এগুচ্ছে বলে সন্তোষ জানিয়েছেন বোর্ডের সদস্যরা। পরিচালনা পর্ষদকে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়, যে বিষয়টি ঘটে গেছে সেই বিষয়টির যাতে পুনরাবৃত্তি না হয়, এরকম কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং আইটি সিকিউরিটি যতটুকু ডেভেলপ করা দরকার ততটুকু ডেভেলপ করে এটাকে নিশ্ছিদ্র করার পরামর্শ দিয়েছেন। নারায়ণগঞ্জের রূপসীতে সিটি গ্রুপের নির্মাণাধীন 2টি কারখানা পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ভোলার এর প্রতিনিধিরা।
বুধবার সকালে ভোলারের সিইও এবং চেয়ারম্যান ও সিটি গ্রুপের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা কারখানা দুটির কার্যক্রম ঘুরে দেখেন। কারখানার উন্নয়ন কর্মকাণ্ড দেখে সন্তোষ প্রকাশ করেন ভোলারের কর্মকর্তারা। দেশের অন্যতম খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের নির্মাণাধীন সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিল ও শম্পা ফ্লাওয়ার মিল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ভোলার এর সিইও এবং চেয়ারম্যান ক্যালভিন গ্রাইডার। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ভোলারের সিনিয়র অ্যাডভাইজার মার্কেল জিউস্ট, ভোলার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত গোখলে ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরান উদ্দিন। পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় শেষে ভোলারের সিইও জানান তিনি মিলের পরিবেশ ও এর কোয়ালিটির বিষয়ে খুবই সন্তুষ্ট। আমরা খুবই অভিভূত মিলের আকার দেখে। এখানে সব ধরনের আধুনিক ও ভালো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমরা সিটি গ্রুপের প্রতি কৃতজ্ঞ, তারা আমাদের সুযোগ দিয়েছেন। সিটি গ্রুপের আমন্ত্রণে আসা ভোলারের এ সফরকে স্বাগত জানিয়ে চেয়ারম্যান জানান এর মাধ্যমে ভবিষ্যতে তাদের সঙ্গে ব্যবসার দ্বার আরো উন্মোচিত হলো। ভোলার একটা কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট কোম্পানি। আজকে সৌভাগ্য আমরা এখানে বুঝতে পারছি ভোলার সিওর সাথে কি কি সাপোর্ট ওনার পক্ষের থেকে, ওনার কোম্পানির থেকে দিবে। আজকে আমাদের কাছ থেকে শুনে ওনার ফুল টিমের সাথে আলাপ করে আগামী দিনে ওনার সিদ্ধান্ত আসবে। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রাইস মিল সহ চলতি মাসের শেষ নাগাদ নারায়ণগঞ্জের এই কারখানা দুটি উৎপাদনে যাবে বলে আশা সিটি গ্রুপের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দল ও চেহারা দেখে অপরাধীদের ছাড় দিলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার রাতে রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ৮০% ট্রাফিক আইন লঙ্ঘন করেন। এক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আইন মানার সংস্কৃতি তৈরি করতে হবে। অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি অপরাধ, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি সহ ৬টি বিষয়ে ৬ জনকে সেরা প্রতিবেদকের পুরস্কার দেওয়া হয়। বিশেষ প্রতিনিধি দীপু সারোয়ারকে আমি মঞ্চে মেহেদি তমাল এ পর্যায়ে ঘোষণা প্রতিনিধিদের সাথে একটি ফটো সেশনে যোগ দেওয়ার জন্য। সমাজে গুরুত্বপূর্ণ পদে থেকে ট্রাফিক ল মানে না, সিগন্যাল মানে না, উল্টা পথে গাড়ি নিয়ে যায়। আমি পাশ্চাত্য ধরনের সেবা প্রত্যাশা করব, আমি নিজে আইন মানবো না, এটা তো হতে পারে না। আজকে আইন মানার সংস্কৃতি তৈরি করতে হবে। গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একে অপরের পরিপূরক হিসেবে যদি কাজ করতে পারেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। যদি মুখ দেখে দল দেখে আইন প্রয়োগ করেন আপনি এবং অপরাধীদের বাদ বিচার করেন এবং ছাড় দেন, তাহলে আর দেশে আইনের শাসন হয় না। তনু হত্যার বিচার করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের গ্রন্থাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ক্যান্টনমেন্ট এলাকায় কিছু ঘটলেই সেনাবাহিনী জড়িত, সেখানে তো বেসরকারি অনেক লোক থাকে, অসামরিক লোকজন তো সেখানে অনেকগুলো হাউজিং আছে, কাজে ওখানে তো বেসামরিক লোকেরাও অনেকে থাকে। কাজে কে ইনভলভ, হঠাৎ করে সেনাবাহিনী খুব সেন্সিটিভ বিষয় এটা। এখানে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এখানে আমাদের দায়িত্বশীল দিক থেকে কথা বলা উচিত। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের আদালতে বিস্ফোরক দ্রব্য ও হত্যা মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আমরা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছি। এইটা এই দেশে ভয়ঙ্কর রকমের অমানবিক, এবং আমরা তনুর মতো একজন কিশোরী মেয়ে এইভাবে আর যাতে বাংলাদেশে কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর যাতে কোনো কিশোরী মেয়ের জীবন না চলে যায় এই নিঃশংস নির্যাতনের মধ্যে দিয়ে তাকে যেভাবে করেছে, এর যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের আমরা জোর দাবি জানাচ্ছি। দেশের বাইরের খবর। পানামা পেপারসে কর ফাঁকির ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়াতে যুক্তরাষ্ট্র অর্থের যোগান দিয়েছিল বলে দাবি করেছে উইকিলিক্স। বুধবার টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে একাধিক পোস্ট দেয় উইকিলিক্স।
সংস্থাটির বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, সম্প্রতি প্রকাশিত বিশ্ব নেতা ও তারকাদের কর ফাঁকির গোপন নথিপত্র প্রকাশের নেপথ্যে অর্থের যোগানের পাশাপাশি কলকাঠি নেড়েছে ওয়াশিংটন। রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে লক্ষ্য করেই এই নথিপত্র প্রকাশ করা হয়েছে বলে জানায় উইকিলিক্স। মার্কিন সাহায্য সংস্থা ইউএসএইড ও বিলিয়নিয়ার জর্জ সরোস মোসাক ফনসেকাকে অর্থের যোগান দেয় বলে দাবি উইকিলিক্সের। গত সোমবার প্রকাশিত কর ফাঁকির কেলেঙ্কারিতে পুতিনের 2 ঘনিষ্ঠজনের নাম উঠে আসার পর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠক করেন পুতিন। এদিকে আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁসের ঘটনাটি পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার নিজেদের কাজ নয় বলে দাবি করেছে এর প্রতিষ্ঠাতা সদস্য রেমন ফনসেকা। হ্যাক করে এসব তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে এরই মধ্যে পানামার রাষ্ট্রীয় আইনজীবীদের সহায়তায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান রেমন। আমাদের কাজ সম্পূর্ণরূপে বৈধ, কোনো ধরনের গোপন কাজ আমরা করি না। এটা তথ্য ফাঁস নয়, হ্যাক। যেসব তথ্য প্রকাশিত হয়েছে সেগুলো ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সরকারি তদন্তের পরই বোঝা যাবে আসলে কি ঘটেছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পুনরায় নিতে আগ্রহী চান্ডিকা হাথুরুসিংহে। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। জুনে এই লঙ্কান কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু তার অধীনে বাংলাদেশ দলের পারফরমেন্সের দারুণ উন্নতি করায় ক্রিকেট বোর্ড হাথুরুর সঙ্গে পুনরায় চুক্তি করবে বলে জানিয়েছেন আকরাম খান। এছাড়াও আগস্টে ভারত সফরের আগে টাইগারদের হোম সিরিজ আয়োজনের কথাও জানান তিনি। বিস্তারিত হুমায়ুন কবির রোজা রিপোর্টে। চুক্তির মেয়াদ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব পুনরায় নেবেন কিনা এমন প্রশ্নে 2 মাস আগেও সময় সংবাদের ক্যামেরায় কৌশলী ছিলেন হাথুরুসিংহে। আগামী 30 জুন বিসিবির সাথে হাথুরুসিংহের 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গণমাধ্যমে খোলাসা না করলেও পুনরায় মাশরাফি মুশফিকদের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হাথুরুসিংহে। আমার মনে হয় না সে আপনার অন্য কোনো চিন্তা করছে। সেও চাচ্ছে, সে বাংলাদেশ দলকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং সে অনেক ভালো কাজ করছে, অনেক কষ্ট করছে, অনেক ওর চিন্তা ভাবনা আছে। তো আমার মনে হয় না কোনো নেগেটিভ জিনিস আসতে পারে। প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং এ 7 নম্বরে ওঠা, এশিয়া কাপের ফাইনাল খেলা কিংবা টেস্টে উন্নতির ছাপ সব মিলে হাথুরুর অধীনে এক পরিণত বাংলাদেশের পারফরমেন্সে দারুণ খুশি ক্রিকেট বোর্ড। তাই অন্তত আরো 1 বছর হাথুরুকে প্রধান কোচের ভূমিকায় রাখতে চাইছে বিসিবি। আমি মনে করি বাংলাদেশে আপনার অ্যাজ এ কোচ ও কিন্তু খুবই ভালো, ওর পারফরমেন্স অনেক ভালো। তো আমার মতো আমি মনে করি সব বোর্ড ডাইরেক্টরই চাবে ওকে রাখতে, বাট এটা ডিপেন্ড করছে আপনার কন্ডিশনটা, আপনার ওর সাথে কি ধরনের ফ্যাসিলিটিস চাচ্ছে বা কি ধরনের ফাইন্যান্সিয়ালি, সেগুলো ব্যাপার বোর্ড চিন্তা করবে, বাট আমাদের অ্যাপ্রোচ থাকবে ওকে রাখা। এদিকে এপ্রিলে কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, প্রিমিয়ার লিগে মনোযোগ থাকবে বিসিবির। তবে আগস্টে ভারত সফরের আগে শ্রীলঙ্কার বিপক্ষে মে জুনে টাইগারদের টেস্ট ও ওয়ানডে হোম সিরিজ খেলার দারুণ সম্ভাবনা আছে বলে আভাস দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ক্লাব ক্রিকেটের পরে আপনার ইন্ডিয়ার টেস্টের আগে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়া স্টেডিয়ামের নাম হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। প্রথম অধিনায়ক হিসেবে 2 বার ওয়ার্ল্ড টি20 শিরোপা জয়ের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হলো স্যামিকে। সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেনেডি ডি অ্যান্থনি এই কৃতি ক্রিকেটারের উদ্দেশ্যে এই ঘোষণা দেন। এই বিশ্বকাপ যে স্কোয়াডে ছিল সেন্ট লুসিয়ার 2 জন ক্রিকেটার, ড্যারেন স্যামির সঙ্গে ছিলেন জনসন চার্লস। এমন সম্মাননায় আবেগাপ্লুত ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি জানান, তিনি কখনোই ভাবেননি যে এত ভালোবাসা পাবেন। সেন্ট লুসিয়ার বিউসি জোর স্টেডিয়ামটিতে 2002 সাল থেকেই আন্তর্জাতিক ক্রিকেট হয়ে আসছে। Well. Feelings have been vented, and now it's time to enjoy and soak up the moment. Well. বিশ্বকাপ জয়ের রেশ যেন কাটছেই না ক্যারিবীয়দের। প্রথম দল হিসেবে দ্বিতীয় টি20 বিশ্বকাপ বিশ্ব শিরোপা জয় করে দেশে ফিরে ভক্ত সমর্থকদের সংবর্ধনায় সিক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও জনসন চার্লস।
সেন্ট লুসিয়ার ডেরেক ওয়ালকট স্কোয়ারে হাজারো সমর্থকদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন গানের সুরের মূর্ছনায় বিশ্ব শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে ক্যারিবীয়রা। দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব শিরোপা জয়ের পার হয়ে গেছে বেশ কদিন, কিন্তু আমোদপ্রিয় ক্যারিবিয়ানদের উৎসব যেন থামার নয়, কারণ এ তো বিশ্বকাপ জয়। এতদিন ভারতে উৎসব চললেও এবার শুরু হলো নিজেদের ঘরে। দলের অন্যান্য সতীর্থরা আইপিএলে খেলতে ভারতে থেকে গেলেও দেশে ফিরেছেন অধিনায়ক ড্যারেন স্যামি ও জনসন চার্লস। তাই তো বীরদের স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো সমর্থকরা। অবশেষে আসলো সে মাহেন্দ্রক্ষণ। হাস্যোজ্জ্বল ড্যারেন স্যামি প্রিয় তারকাকে কাছে পেয়ে সেখানেই শুরু হলো উদযাপন। সাথে ছিলেন সেন্ট লুসিয়ার আরেক ক্রিকেটার জনসন চার্লস। তখন ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ডিজে ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গান। ট্রফি হাতে বিমানবন্দর থেকে গাড়িতে করে বেরিয়ে পড়েন স্যামি ও চার্লস। তখন তাদের সঙ্গী হাজারো সমর্থক। জাতীয় বীরদের অভিবাদন জানাতে কিংবা এক ঝলক দেখতে রাস্তার দুপাশেই ছিলেন অসংখ্য মানুষ। তাদের অবশ্য নিরাশ করেননি স্যামি। সমর্থকদের সাথে নেচে গেয়ে উদযাপন করেছেন জীবনের অন্যতম আনন্দের সময়টি। আর সমর্থকরা ভুল করেননি প্রিয় তারকার সঙ্গে মুহূর্তটি ফ্রেমবন্দি করতে। সেখানেই শেষ না, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সেন্ট লুসিয়াবাসীর উৎসব যেন জমে ওঠে। সেন্ট লুসিয়ার ডেরেক ওয়ালকট স্কোয়ারে জড়ো হন হাজারো মানুষ। সেখানেও নেচে গিয়ে চলতে থাকে উৎসব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রিক কর্মকর্তা ইরফানকে হত্যার পর আবারও আলোচনায় ব্যাংক গ্রাহকের নিরাপত্তা। বিনামূল্যে পুলিশি প্রহরার ব্যবস্থা থাকলেও আস্থা নেই সাধারণ মানুষের। রাজধানীতে প্রথম বার্ন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। ঐতিহ্যের নামে হাসপাতালের পুরনো ভবন রাখা যাবে না, বললেন প্রধানমন্ত্রী। নিশ্চিত করা হবে আধুনিক চিকিৎসা। আগামীতে পেট্রোল অকটেন আমদানি করা হবে না, উৎপাদন করা হবে দেশেই, বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। অনুমোদনহীন তেল বিক্রি ঠেকাতে বৃহস্পতিবার থেকে অভিযান। রাজধানীর সূত্রাপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ব্যক্তিগত বিরোধে এ খুন ধারণা পুলিশের। এবং দলীয় প্রতীকের মীমাংসা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে ইনু শিরিন ও বাদল আম্বিয়ারা। দুপক্ষেরই দাবি তারাই আসল জাসদ। দর্শক, এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর ও অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন START SL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।